রাত্রির কোথায়? ভোর হয়ে এলো যে। দুর্যোগ কেটে গেছে, এক্ষুনি পাখি ডাকতে শুরু করবে। আমি তো তোমার কথাই ভাবছিলাম। কাল সকালে তোমাদের বাড়ি যাব ঠিক করেছিলাম। কাল রাতে ভিজেছ, জ্বর টর আসেনি তো? না না, আমি ঠিক আছি। আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? একবার থানায় যেতে হবে। গাড়িটা নিয়ে চলে যান, 5 মিনিটে পৌঁছে যাবেন। আমি চিনি না যে। এখান থেকে সোজা গিয়ে প্রথম ডান দিকে যে রাস্তাটা পড়বে সেই রাস্তাটা ধরে চলে যান, তাহলেই পৌঁছে যাবেন। সেখানে গিয়ে কি করব? এখানে পুলিশ ডেকে নিয়ে আসবেন। কেন? বলবেন রজত পান্ডেকে এই সারাইখানায় বন্ধ করে রাখা হয়েছে, ওরা এসে অ্যারেস্ট করুক। আমার কথা ওরা শুনবে? না শুনলে আমার নাম বলবেন, বলবেন বাপি পাঠিয়েছে। আপনি কোথায় যাচ্ছেন এখানকার কাউকে কিন্তু বলবেন না, তাহলেই হবে। আর দেরি করবেন না, আপনি যান। বাপির কথা মতো আমি ঘরের বাইরে আসতে গিয়ে থমকে দাঁড়ালাম। দরজার কাছে বাপি নেই তো। তাছাড়া দরজার ভেতর থেকে খিল দেওয়া। তাহলে ও এলো কি করে? আমি কিছুই বুঝতে পারলাম না। বাপির কথা মতো থানায় যাওয়ার তাড়ায় আমি আর সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে এলাম। বারান্দায় ওই শীতের মধ্যেই তখন দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন লোক। তাদের মধ্যে ম্যানেজারকে চিনতে আমার কোনো অসুবিধা হলো না। এই কাক ভরে আমাকে বাইরে বের হতে দেখে ওরা অবাক হয়ে তাকিয়েছিল। ওদের চেহারা ঝোড়ো কাকের মতো, চোখে মুখে ভয় ভয় ভাব। ম্যানেজার আমার দিকে এগিয়ে এলেন। কোথায় যাচ্ছেন এত ভোরে? মনে পড়ল বাপির নিষেধের কথা। আপনি কোথায় যাচ্ছেন এখানকার কাউকে কিন্তু বলবেন না। এই তো আমি একটুখানি ঘুরে আসছি, 10 মিনিটের মধ্যেই চলে আসব। তা আপনারা এখানে কি করছেন? জানতাম এ প্রশ্নের সঠিক উত্তর পাবো না, কিন্তু উনি যে বেশ বিপদে পড়েছেন তা বুঝতে পারছি। আর সারা রাত ঘরের বাইরে যে গোলমাল হয়েছে তা বোধহয় এরাই করেছেন। কিন্তু কেন? কেনর উত্তর খোঁজার মতো সময় তখন আমার কাছে নেই। তাই আমি দ্রুত গাড়িতে গিয়ে বসলাম। এরপর বাবির পথ নির্দেশ মতো এগিয়ে চললাম থানার দিকে। গত রাতে দুর্যোগের জন্য থানার সকলেই জেগেছিলেন, তাই শেষ রাত্রিরে আমায় হন্তদন্ত হয়ে আসতে দেখে ওরা খুব একটা বেশি অবাক হলেন না। শেষ রাত্রিরে কি মনে করে? আপনাদের একবার আমার সঙ্গে রামবাবুর সরাইখানায় যেতে হবে। কেন যেতে হবে তা অবশ্য বলতে পারবো না। সে আবার কি? আমরা অত্যন্ত টায়ার্ড। কাল সকাল হোক, তারপর দেখা যাবে। তা আগে আপনার অভিযোগটা কি বলুন তো শুনি। আমার কোনো অভিযোগ নেই। এ কথা শুনে অফিসার ভদ্রলোকের চোখ কপালে উঠল। তিনি আমাকে আপাদমস্তক একবার দেখে নিয়ে বললেন, এই সাত সকালে আপনি রসিকতা করতে এসেছেন নাকি? কেটে পড়ুন। আমাকে বাপি পাঠালো আপনাদের নিয়ে যাওয়ার জন্যে। আমার কথা শেষ হলো না, পুলিশ অফিসারটি তড়াক করে লাফিয়ে উঠলেন এবং বললেন, কি বললেন? বাপি পাঠালো? হ্যাঁ, বাপিই তো। আপনি চেনেন নাকি ওকে? চিনতাম না, কাল সন্ধ্যার পর ওর সঙ্গে আলাপ। আমি কোথায় যাব শুনে ও কাল রাত্রিরে সেখানে যেতে বারণ করে। ওই আমাকে সরাইখানায় পৌঁছে দিয়েছিল। আর আজ শেষ রাত্রিরে আমার ঘুম থেকে তুলে আপনাদের কাছে পাঠালো। ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে যান, আমরা আপনার পেছনে খুব দ্রুত আসছি। এরপর আমি আমার গাড়িটা নিয়ে দ্রুত সরাইখানার দিকে ফিরে চললাম। তখনও আকাশ ভালো করে পরিষ্কার হয়নি। 2-4টি তারা শেষবারের মতো পৃথিবীকে দেখে নিচ্ছে। পূব দিকে পাহাড়ের মাথায় নতুন দিনের সূর্যের ঘুম ভাঙার তোড়জোড় শুরু হয়ে গেছে। কাল প্রায় সারা রাত দুর্যোগ গেছে,
এখন সব শান্ত, কিন্তু দুর্যোগের চিহ্ন সর্বত্র। পাখিদের এক এক করে ঘুম ভাঙছে। এই সময়টা কোনোদিনও পথে বের হয়নি, তাই জানতাম না ব্রহ্ম মুহূর্ত এত সুন্দর হয়। সরাইখানায় পৌঁছাতে আমার বেশি সময় লাগলো না। আমি গাড়ি থেকে নেমে 2-4 পা যেতে না যেতেই পুলিশের গাড়িটা এসে থামলো। অফিসার ছুটে এসে ম্যানেজারের সামনে দাঁড়ালেন। হুজুর হুজুর, এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা আপনাকে? আপনি আবার পান্ডেকে শেল্টার দিয়েছেন? কোথায় তারা? ওই যে ওই ঘরে। পুলিশ অফিসার ম্যানেজারের কথা শুনে হাতে পিস্তল নিয়ে ততক্ষণে দরজার শিকল খুলে ঘরের ভেতর থেকে সেই 4 জনকে টেনে বের করলো। এত কাণ্ড হলেও আশ্চর্যের বিষয় হলো আমি বাপিকে কোথাও দেখতে পেলাম না। যে লোকগুলোকে কাল সন্ধ্যার পর সরাইখানায় এসেই দেখেছিলাম, ওদেরই একজন বাপির নাম শুনে বলেছিল, বস চলুন পালিয়ে যাই। তাদেরই পুলিশ ধরেছে, কিন্তু ব্যাপারটা কি আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। ওদের নিয়ে গিয়ে গাড়িতে তুলতে তুলতে অফিসার আমার দিকে তাকিয়ে বললেন, আপনি আপনার ঘরে গিয়ে বসুন, আমি আসছি। এরপর আমি ঘরে গিয়ে বিছানার ওপর বসলাম। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, ম্যানেজার যদি আশ্রয় দিয়ে থাকবেন তাহলে ঘরের শিকল তুলে ওদের আটকে রেখেছিল কেন? তাছাড়া ওদের কাছে অস্ত্র আছে, ইচ্ছে করলেই দরজা ভেঙে ওরা পালিয়ে যেতে পারত। সে চেষ্টা ওরা করেনি, উল্টে ভয়ে কাঁপছিল। ব্যাপারটা কি? পুলিশের গাড়িটা চলে যাওয়ার শব্দ কানে আসতে না আসতেই অফিসার ভদ্রলোক আমার ঘরে ঢুকল। বাপি আপনাকে কি বলেছিল? থানায় গিয়ে আপনাদের ডেকে আনতে, আর বলেছিল আমি যে থানায় যাচ্ছি সে কথাটা এখানে কাউকে না বলতে। আমার এ কথা শুনে পুলিশ অফিসারের মুখে হাসি খেলে গেল। 2 কাপ গরম চা নিয়ে সরাইখানার কাজের ছেলেটা ঘরে ঢুকলো তখন। ম্যানেজার বাবু আপনার সাথে কথা বলতে চাইছেন স্যার। একটু পরে এই ঘরে আসতে বলিস। আচ্ছা, এই বাপি ছেলেটা কে? ওর নাম শুনলে সকলেই কিরকম যেন হয়ে যায়। আপনারাও দেখলাম লাফিয়ে উঠে চলে এলেন। আপনি এখনো কিছু বুঝতে পারেননি? কি? বাপি মারা গেছে 10 বছর আগে। কি? হ্যাঁ, ঠিক তাই। তাহলে কাল সন্ধ্যাবেলায় যে আমার পাশে বসে এলো আর আজ শেষ রাত্রিরে আমায় ঘুম থেকে তুলে যে আপনাদের কাছে পাঠালো, সে তাহলে তাহলে সে সে কে? সে কি তবে ভূত? আসলে বাপির বাবা এখানকার ওসি ছিলেন। তিনি এই অঞ্চলের গুন্ডা বদমাশদের দমন করে রেখেছিলেন। ওরা ওকে জমের মতো ভয় করত, কিন্তু কিছুতেই এই রজত পাণ্ডের দলটিকে ধরতে পারছিলেন না। ওর সাঙ্গপাঙ্গদের অবশ্য ধরে ধরে ফটকে পুড়ছিলেন। তার বদলা নিতেই ওরা বাপিকে খুন করে। খুন করে? খুন ছাড়া আর কি বলবো। সেদিনও কালকের মতো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল দুপুর থেকেই। বাপি স্কুল থেকে বেরিয়ে একটা গাছের তলায় দাঁড়িয়েছিল। ঝড় বৃষ্টির জন্য বাড়ি যেতে পারছিল না। তখনই রজত পাণ্ডের গাড়িটা এসে ওর পাশে দাঁড়ালো। বাড়ি পৌঁছে দেব বলে গাড়িতে উঠতে বলল। বাচ্চা ছেলে অত কিছু না ভেবেই গাড়িতে উঠে বসলো। পরদিন সকালে বাপির থ্যাতলানো শরীরটা পাওয়া গিয়েছিল খাদের নিচে। কাল ছিল বাপির জন্মদিন। ওই একটি দিন অনেকেই বাপিকে দেখেছে বলে। শুধু তাই নয়, অনেক অ্যান্টি সোশ্যালকেও ধরিয়ে দিয়েছে সে।
আমরা অনেক চেষ্টা করেও রজত পান্ডেকে ধরতে পারিনি। বাপির দৌলতে আজ পারলাম। আসলে বাপি আজ